কি ব্লাড সুগারের পেশেন্ট? আপনি কি সুগারের ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন? তার সাথে সাথে আপনার ওজনও বাড়ছে, আপনি মোটা হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু খুবই বিপদ। এখনই সাবধান হন। সুগারের পেশেন্টরা যদি মোটা হয়ে যান বা ওজন বেড়ে যায়, তাহলে তাদেরকে শীঘ্রই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এর প্রতিরোধ করতে হবে, না হলে কিন্তু আরো বিপদ বাড়তে পারে। এই বিষয় নিয়ে আজকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন বিশিষ্ট প্রফেসর চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়। নমস্কার। আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস এবং ওবেসিটি। অনেক সময় আমরা একসঙ্গে বলি ডায়াবিসিটি। তাই ডায়াবেটিস প্রায় ভারতবর্ষে ক্রমশই বেড়ে চলেছে। আজকে একটু আলোচনা করলে বোঝা যায় ভারতবর্ষে প্রায় 100 মিলিয়ন লোক ডায়াবেটিসে আক্রান্ত। কারোর ডায়াবেটিস এস্টাবলিশড, আমরা তো জানি না কত খবর প্রি ডায়াবেটিস আর ডায়াবেটিস হবার আগের লক্ষণটা কতজনের। তবে মোটামুটি 100 মিলিয়ন লোক প্রায় ডায়াবেটিসে আক্রান্ত। এত লোককে চিকিৎসা দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সম্ভব নয় যদি না ডাক্তারের সঙ্গে রোগীর একটা সহযোগিতার ভাব না হয়। এবং ডায়াবেটিস তো চিরকালের অসুখ। আমরা এখনো পর্যন্ত ডায়াবেটিস সারাতে পারিনি। এখনো পর্যন্ত ডায়াবেটিসটা আমরা ম্যানেজ করি। ম্যানেজ করার উদ্দেশ্য যাতে কমপ্লিকেশন কম হয়, যাতে করে তার জীবদ্দশা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। কিন্তু এটা সঠিক, এই ডায়াবেটিসের সঙ্গে আনুষঙ্গিক অনেক অসুখ জোর হয়। তার মধ্যে একটা বিশেষভাবে দেখা যায় ওবেসিটি। ওবেসিটি স্পেসিফিক্যালি ভারতীয়দের মুখে সেন্ট্রাল ওবেসিটি সবচেয়ে বেশি একটা দেখা যায়। সেন্ট্রাল ওবেসিটি মানে পেটের গোয়ালে চর্বি জমা। আপনারা অনেক লোককে দেখবেন জামা কাপড় পরেছে, প্যান্ট শার্ট পরেছে, নাভির তলায় বেল্ট লাগানো। তারা বেল্টটাকে অ্যাকোমোডেট করতে পারছে না, তাই নিচে দিয়ে রাখে। এই ওবেসিটি আর সেন্ট্রাল ওবেসিটি অনেকটা জীবনধারার সঙ্গে সম্পর্ক আছে। আর অতীতে যদি দেখেন 1950 সালের আগে আর 1950 সালের পর ক্রমশ এই ওবেসিটি বাড়ছে। আর ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর টু কজ টাইপ 2 ডায়াবেটিস, সেটা সবচেয়ে বেশি কমন ভারতীয়দের পক্ষে। অন্যান্য অনেক টাইপ আছে, যেমন টাইপ 1 বাচ্চাদের হয়, সেটা অটো ইমিউন নেচার। এছাড়াও আমাদের প্যানক্রিয়াটিক ডায়াবেটিস আছে, আমাদের প্রেগন্যান্সি ডায়াবেটিস আছে, অ্যান্ড সম্প্রতি একটা টাইপ 5ও ডায়াবেটিস এসে গেছে, যেটা অনেক সময় আমরা বলি সার্কোপেনিক ডায়াবেটিস। হাত পাগুলো সরু, পেটটা একটু মোটা, এবং তাদের সার্কোপেনিক ডায়াবেটিস বলে। সবে মিলিয়ে ডায়াবেটিসের চিত্রটা ক্রমশই পাল্টাচ্ছে। কেন এটা পাল্টাচ্ছে? প্রথমে মনে হয় সবটাই কি জেনেটিক, জিন্সের নিশ্চয়ই রোল আছে, এবং জেনেটিক ডিফেক্টটা চট করে খুব বেশি চেঞ্জ হয়েছে তা বলবো না, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের চেঞ্জ হয়েছে। মানুষের দুটো জিনিস খুব দেখা যায়, একটা খাবারের প্রবণতা আর এক্সারসাইজ করার বিরুদ্ধতা বলতে পারেন, সময় না পাওয়া বলতে পারেন, ইচ্ছা না পাওয়া বলতে নাও হতে পারে এইসব। সুতরাং একটা অসামঞ্জস্য রয়েছে বিটুইন আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে এক্সারসাইজের। এটা বলা হয় যে এনার্জি কনজামশন আর এনার্জি এক্সপেন্ডিচারের মধ্যে ব্যালেন্স শিটটা গোলমাল হয়ে গেছে। এটা আমাদের জীবন ধারণের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, বিসাইডস জেনেটিক ডিফেক্ট। আমরা
একটা জিনিস খুব লক্ষ্য করেছি, মানুষের আগের থেকে উপার্জন ক্ষমতা বেড়েছে, লাইফস্টাইলের অনেক পরিবর্তন হয়েছে, এক্সারসাইজের থেকে গাড়ি ছাড়ার প্রবণতা বেড়েছে, রুটিন এক্সারসাইজটা করা কমে গেছে, এবং খাওয়ার একটা প্রবণতা, আমাদের যে কার্বোহাইড্রেটটা আমাদের খুব বেশি কন্টেন্টে খাবারের মধ্যে থাকে, যেমন ধরুন ভাত। এছাড়া আমাদের ফাস্ট ফুড বলতে পারেন, স্যাচুরেটেড ফুড বলতে পারেন, যেগুলো ভাজা ভুজি, এবং স্ট্রিট ফুড বলতে পারেন, স্যাচুরেটেড ফ্যাটস যেখানে বেশি হয়েছে, সেখানে ফাইবারটা কমে গেছে। ফাইবার অর্থাৎ আমাদের কনজাম্পশন আটা, আমাদের কনজাম্পশন ফ্রুটস, সেই সব খাওয়ার প্রবণতা আইদার নানা রকম অছিলার মধ্যে দিয়ে চলে, চেষ্টা করে করা হয় না। আর খাওয়া দাওয়ার প্রবণতা, আজকে দেখবেন যত্রতত্র হোটেল, যত্রতত্র ফুটপাথ খাবার ব্যবস্থা আছে, এবং মানুষের সেই সব দিকে খাবারের নজর, সেই সময় মানুষের এক্সারসাইজটা হচ্ছে না। অর্থাৎ ফুড অ্যান্ড রেস্ট এক্সারসাইজের মধ্যে একটা ব্যালেন্স শিট গোলমাল হয়ে গেছে। এছাড়াও যেটা একটা জিনিস হয়েছে, এই ওবিস পিপলদের যে ইনসুলিন সক্রিয় হয়, ইনসুলিন প্রথম দিকে যেটা হয় তার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন ঠিকমতো কাজ করে না যাতে গ্লুকোজটা সেলের মধ্যে ঢুকতে পারে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স প্রথম দিকে কাজ করে, এবং যার ফলে অনেক ইয়াং ডায়াবেটিস, 40 বছরের নিচে, তাদের ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। বয়স্ক লোকেদের তো আছেই, 50-60 বছরে অ্যাবডোমিনাল ওবেসিটি যাকে বলে, সেটা খুব বেশি। অ্যান্ড সেখানে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, অ্যান্ড সেই হরমোন আমাদের যেমন বলা হয় লেপটিন অ্যান্ড অ্যাডিপোডাক্টিন, এর ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, এবং যার ফলে ওবেসিটিটা বিশেষভাবে দেখা যায়। আর যাদের অ্যাবডোমিনাল ওবেসিটি থাকে, অর্থাৎ পেটের ওবেসিটি থাকে, তাদের পেটের ভেতরে আমাদের মেজেন্টারি আছে, সেখানেও ফ্যাট জমে, অর্থাৎ সেটা তো সবসময় মাপা যায় না। তাই জন্যে আমরা অ্যাবডোমিনাল ওবেসিটির মেজারমেন্টটা করি, এবং অ্যাবডোমিনাল ওবেসিটির মেজারমেন্টে আমাদের দেখা যায় যে বয়স্ক লোকেদের, ব্যাটা ছেলেদের 90 সেন্টিমিটার, আর মেয়েদের 80 সেন্টিমিটার একটা অ্যাভারেজ ধরা হয়। অনেক সময় এটার থেকে বেশি থাকে। সুতরাং অ্যাবডোমিনাল ওবেসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। প্রথম দিকে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। পরের দিকে আমাদের যেখান থেকে ইনসুলিন বেরোয়, যার নাম হচ্ছে বিটা সেল অফ প্যানক্রিয়াস, সেই বিটা সেল ক্রমশ এক্সস্ট হয়ে যায়, অর্থাৎ বিটা সেল ফেলিওর। প্রথম দিকে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স যেমন দেখা যায়, পরের দিকে ইনসুলিন রেজিস্ট্যান্সটা একদম কনস্ট্যান্টই থাকে, সেটা ভ্যারি করে না, কিন্তু ক্রমশ প্যানক্রিয়াটিক বিটা সেল ফাংশন কমে যায়, ইনসুলিন রিজার্ভ কমে যায়, এবং ব্লাড সুগারের ব্যালেন্স শিটটা নষ্ট হয়ে যায়, ব্লাড সুগার বেশি পাওয়া যায়। সেই জন্য অনেক সময় আমরা বলি যত আর্লি ইনসুলিন থেরাপি করবে, তত সাপ্লাই দ্য ইনসুলিন টু দ্য বিটা সেল অ্যান্ড পেশেন্টের ব্লাড সুগার মেটাবলিজম। আমাদের অনেক একাধিক ড্রাগ বেরিয়েছে, ওষুধ বেরিয়েছে, যেসব ড্রাগ দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল হয়, এর সঙ্গে সঙ্গে কিছুটা ওয়েট কন্ট্রোলও হয়। সেই সব ড্রাগ ক্রমশ ব্যবহার আমরা করছি, যদিও তার অপেক্ষাকৃত দাম অনেক বেশি, কিন্তু ব্যবহার করা হয়, মানুষের স্বার্থে মানুষ ব্যবহার করে, এবং তাতে খানিকটা প্রোটেকশন হয়। কিন্তু ব্যালেন্স শিট বিটুইন ফুড অ্যান্ড এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। সেজন্য অন্তত 30 থেকে 40 মিনিট যদি হাঁটতে পারা যায়, তাতে আমাদের 400 ক্যালোরির মতো অপচয় হয়, কমে যায়। এটা যদি রুটিনলি সপ্তাহে 5 দিন করেও করা যায়, সেটাই আমাদের প্রযোজ্য, এবং সেটাই আমাদের উপদেশ। এবং এছাড়া ওবেসিটির জন্যে যে অ্যাক্টিভিটি রিলেটেড বলে, আমরা হাঁটতে পারি না, আর এত ভারী চেহারা, অনেকের ওজন 90 কেজি, 100 কেজি, 120 কেজি, এবং তার জন্যে আগেকার দিনে
এখনও আছে প্রচলিত, বেরিয়াট্রিক সার্জারি করা হতো। সেই বেরিয়াট্রিক সার্জারি নিশ্চয়ই প্রথম দিকে কাজ করে, যদি নিয়ম মতো না চলা হয়, আবার রিবাউন্ড হয় ওবেসিটি। নতুন নতুন ওষুধ বেরিয়েছে, পার্টিকুলারলি GLP-1 অ্যান্ড GIP অ্যাগনিস্টগুলো, এগুলো খুব কাজে লাগে। এগুলোকে অনেক ওবেসিটি কমায় এবং ব্লাড সুগার কন্ট্রোল করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স খানিকটা কন্ট্রোল করে, যার জন্যে এগুলো আমরা ব্যবহার করে থাকি ইন সিলেক্টেড সাবজেক্টস। এর দাম বেশি হলেও আজকাল সারা বিশ্বে আমাদের অনেক ওষুধ এই GLP-1RA আর GIP কম্বিনেশন, এরা সবটাই এসেছে ইন্টেস্টিনে একটা হরমোন ইনক্রিটিন, সেই কনসেপ্ট থেকে ব্লাড সুগার কমাবার একটা প্রবণতা, এবং যেগুলো দিয়ে মানুষের ওবেসিটি কন্ট্রোল করা হয়। সুতরাং ওবেসিটি কন্ট্রোলের একটা প্রাইম অবজেক্টিভ একটা ডাক্তারের সঙ্গে পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিং। পেশেন্ট যদি ঠিকমতো বোঝে না আমার ওবেসিটিটা আমার পক্ষে ক্ষতিকর, এবং সেক্ষেত্রে আমরা সাকসেসফুল হই, তাহলে আমরা বেশিরভাগ সময় আমাদের পেশেন্ট বলে আমি পারছি না হাঁটতে, আমার কষ্ট হচ্ছে, হাঁটুতে ব্যথা, আমার এত ওজন ভারী। ক্যালোরি কন্ট্রোল আমাদের করি, 800 ক্যালোরি, 1000 ক্যালোরি, 1200 ক্যালোরি, সেটা অ্যাডারেন্স প্রবলেম, অর্থাৎ সেটা চালিয়ে যাওয়ার মতো একটা মানবিক প্রস্তুতি, সেটাও দরকার ওবেসিটি কন্ট্রোল। এছাড়া ওবেসিটির মধ্যে অনেক হরমোন বেরোয়, অনেক সাইটোকাইনস, যেগুলো হার্মফুল ফর কার্ডিওভাস্কুলার সিস্টেম, ফর আদার ব্লাড ভেসেলস ইন দ্য ব্রেন অ্যান্ড দ্য কিডনি। সেই জন্য দেখা যায় ওবিস ডায়াবেটিক কন্ট্রোল হয়নি, তাদের রিস্ক অফ হার্ট ডিজিজ অনেক বেশি। সেই হার্ট ডিজিজ অনেক বেশি হলে তখন তাদের অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, কখনো অ্যাকিউট, কখনো ক্রনিক, এবং তাদের প্রবণতা আজকালকার দিনে দেখছেন ICUতে ভর্তি হচ্ছে, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, একবার নয় একাধিকবার, যদি আমরা ওবেসিটিটাকে না কন্ট্রোল করি। ওবেসিটি কন্ট্রোল করলে ব্লাড সুগারের ওষুধ যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর রিকোয়ারমেন্ট অনেকটা কমে যায়। তো সব দিক দিয়ে আমাদের ওবেসিটি স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়, এবং ওবেসিটি কন্ট্রোল করতে হলে আমাদের একটা ডিফাইন ক্রাইটেরিয়া, কাট অফ পয়েন্ট নিতে হবে, এবং ওবেসিটির মেজারমেন্ট যেটা আমরা অনেক সময় ওয়েটে করি, তার প্রবণতা কমে আসছে। আমরা এখন বেশিরভাগই BMI, বডি মেটাবলিক ইন্ডেক্স, BMI দেখি, এবং BMI-এর একটা ক্লাসিফিকেশন আছে। 30-এর অ্যাবাভ যদি হয় তাকে ওবিস বলা হয়, আর 25 থেকে 30-এর মধ্যে তাকে ওভারওয়েট বলা হয়। আমাদের অ্যাভারেজ ইন্ডিয়ান আমরা চাই 23 থেকে 25-এর মধ্যে BMI, এবং পেটের মাপটা সবচেয়ে ইজি, সেটা ওয়েটটা অনেক ভ্যারি করে। এবং আমি যদি ইন্ডিয়ান পপুলেশন অ্যান্ড ডেভেলপড কান্ট্রি পপুলেশন দেখেন, তাদের অনেকের ওজন এক হলেও অ্যাবডোমিনাল ওবেসিটি আমাদের ভারতীয়দের মধ্যে বেশি প্রবণতা, এবং এই অ্যাবডোমিনাল ওবেসিটিটা যেসব থাকে সেখানে কিন্তু অনেক ডেঞ্জারাস সাইটোকাইন বেরোয়, যেটা শরীরের পক্ষে হার্মফুল। কিন্তু আমাদের যত্রতত্র চেষ্টা করা উচিত অ্যাবডোমিনাল ওবেসিটিটাকে কন্ট্রোল করা। সেই ওবেসিটি কন্ট্রোল করলে তবেই আমরা খানিকটা ডায়াবেটিক কন্ট্রোল সাকসেসফুল হতে পারবো।